বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কবি আল মাহমুদের বশেক কবিতাটি, যা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ের পাঠ্য। বন্ধুরা, প্রথমে আমরা কবিতাটির মূল বাণী জেনে নেব। মূল বাণী যদি তোমাদের জানা থাকে, সেক্ষেত্রে সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে তোমাদের অনেক সাহায্য করবে। কবিতাটির মূল বাণী হচ্ছে শ্রেণী বৈষম্য দূরীকরণ, অর্থাৎ সমাজে ধনী গরিব বৈষম্যের দূরীকরণেই কবিতাটি লিখিত হয়েছে। বন্ধুরা, এবার আমরা কবিতা বিশ্লেষণে যাব। কবি বলেছেন, যে বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়, অর্থাৎ কাল বৈশাখীর যে বাতাসের প্রচণ্ডতায় বুনো হাঁসের ঝাঁক ছিন্ন ভিন্ন হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। জেটের পাখা দুমড়ে শেষে আছাড় মারে, অর্থাৎ উড়োজাহাজের যে পাখাও এই বাতাসের প্রচণ্ডতায়, বাতাসের শক্তিমত্তার কারণে দুমড়ে মুচড়ে যায়। নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে, অর্থাৎ নদীর পানিও বাতাসের ধাক্কায় শূন্যে উঠে চারপাশে ছড়িয়ে পড়ে। নুইয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে। এই যে টেলিগ্রাফের যে থাম ছিল, বর্তমানে যে কারেন্টের বা বিদ্যুতের যে থামগুলোর মতোই ছিল, বাতাসের প্রচণ্ডতায় এই থামগুলো নুয়ে পড়তো, হেলে পড়তো। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, এই প্রথম চারটি বাক্যে কবি বাতাসের শক্তিমত্তাকে তুলে ধরেছেন। কবি এখানে বলেছেন, সেই পবনের কাছে আমার এই মিনতি, অর্থাৎ সেই বাতাসের কাছে আমার এই প্রার্থনা, তিষ্ঠ হাওয়া তিষ্ঠ মহাপ্রতাপশালী। কবি এখানে হাওয়াকে বা বাতাসকে শান্ত হতে বলেছেন, তাকে মহাপ্রতাপশালী হিসেবে এখানে সম্বোধন করেছেন। এরপরে কবি বলেছেন, গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ। এই লাইনটি খুবই সহজ, যে সামান্য মাঝির পাল ছিঁড়ে তার কি লাভ হবে, কি সুখ বলো গুঁড়িয়ে দিয়ে চাষির ভিটে। যে গরিব চাষির যে সামান্য ভিটে মাটি ছিল, সেটা ধ্বংস করে এই বাতাসের লাভটা কি হবে, এটি প্রশ্ন করেছে। বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাঁড়ি। তাহলে এখানে টুনটুনি পাখিদের যে ছোট্ট বেগুন পাতার বাসা, সেটিও বাতাসের ধাক্কায়, বাতাসের প্রচণ্ডতায়, শক্তিমত্তার কারণে ছিঁড়ে যায়, এবং দুঃখী মায়ের যে ভাতের হাঁড়ি, সেটিও উল্টে ফেলে। অর্থাৎ এখানে যারা অসহায়, তাদের যে কষ্ট বা তাদের যে বিপর্যয়, এটিকে কবি তুলে ধরেছেন। হে দেবতা, কবি এখানে বাতাসকে বা এই কাল বৈশাখী ঝড়কে দেবতার সাথে তুলনা করেছেন বা দেবতা বলে সম্বোধন করেছেন। এটির অন্য একটি কারণ, এই যে বাতাস হিন্দু ধর্মের দেবতা হনুমানের পিতা, সেদিক থেকেও এটি সঠিক। বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম, এই যে যারা অসহায় দরিদ্র, তাদের এই বিপর্যয় ঘটিয়ে বা তাদের বেদনার কারণ হয়ে তুমি কি মজা পাও, এটি কবি বাতাসের কাছে প্রশ্ন করেছেন। রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা, সেই মহাবীর হনুমানের পিতা তুমি। আমরা পাশে দেবতা হনুমানের ছবি দেখতে পাচ্ছি, এবং তার উপরে
বায়ু দেবতারও ছবি দেখতে পাচ্ছি। কবি এখানে বলতে চেয়েছেন যে তোমার যে কীর্তিগাথা রচনা করেছেন হনুমান, তার বীরত্বের কারণে, সেই হনুমানের পিতা হয়ে তুমি এই কাজগুলো কেন করতে পারো, এই যে অনাথ মানুষের যে কষ্টের কারণ হয়ে। কালিদাসের মেঘদূতে যার কথা আছে, তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী। বন্ধুরা, এখানে আমাদেরকে ছোট্ট একটি গল্প মনে রাখতে হবে। কালিদাসের মেঘদূত এটি একটি কাব্যগ্রন্থ। এখানে আমরা পাশের চিত্রটা যদি খেয়াল করি, ইনি হচ্ছেন যক্ষ। তিনি রাজা কুবেরের একজন দাস ছিলেন, সেবক ছিলেন, কিন্তু তার অবহেলার কারণে রাজা কুবেরের যে বাগান ছিল সেটিতে একটি মত্ত হাতি নষ্ট করে ফেলে। সেজন্য তাকে অন্য জায়গায় রাজা নির্বাসনে পাঠান। তখন বর্ষাকালে যখন তার প্রিয়ার কথা অনেক মনে পড়ে, সেই সময় যক্ষ আকাশের মেঘকে দূত হিসেবে প্রেরণের জন্য পাঠান, এবং কারণ তার খবর তার প্রিয়ার কাছে পাঠাতে এবং তার প্রিয়ার সংবাদ যেন তাকে এনে দেয়। এখানে মেঘ যেহেতু বাতাসের মাধ্যমেই চলাচল করে, সেজন্যই কবি এখানে বলেছেন এই মেঘকে তিনি দয়ালু মেঘ বলে সম্বোধন করেছেন। তবে এমন নিঠুর কেন হলে বাতাস, এই যে তোমার এত অর্জন বা তোমার এত প্রতিপত্তি, এত সুনাম, তারপরেও এমন নিষ্ঠুর তুমি কেন হলে, এটিও কবি বাতাসের কাছে প্রশ্ন করলেন। উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি, অর্থাৎ বাতাসের প্রচন্ডতায় যে একজন গরিব চাষির যে কুড়ে ঘর, সেটিও কিন্তু দুমড়ে মুচড়ে যায়, একেবারে ভেঙে চুরে নষ্ট হয়ে যায়। কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে, অর্থাৎ যারা প্রতারণার মাধ্যমে গরিব মানুষকে, দরিদ্র মানুষকে ঠকিয়ে যারা আকাশচুম্বী প্রাসাদ গড়ে, বড় বড় দালান কোঠা যারা নির্মাণ করে, তাদের কোনো ইট খসাতে পারলে না তো। অর্থাৎ এই যে তোমার এত শক্তিমত্তা, শুধুমাত্রই যেন এই গরিব অসহায়দের উপরই নির্যাতনের যে খড়গ সেটা নেমে আসছে, কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে, যারা সমাজে প্রতারণার মাধ্যমে অর্থবিত্ত প্রতিপত্তির মালিক হয়, তাদের সামান্য একটা ইট খসাতেও তো তুমি পারোনি, বা তাদের সামান্যতম ক্ষতি করতেও তুমি পারোনি। হায়রে কত সুবিচারের গল্প শুনি, তুমি নাকি বাহন রাজা সুলেমানের। আমরা তো জানি যে রাজা সুলেমান বা সুলাইমান, তিনি বাতাসের মাধ্যমে বা বাতাসের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেন। খুব এখানেও বাতাসের যে সুনাম বা বাতাসের যে ইতিবাচক দিকটাও তিনি তুলে ধরেছেন। যার তলোয়ার অত্যাচারীর কাটতো মাথা, অর্থাৎ এই যে রাজা সুলাইমানের কথা বা সুলেমানের কথা কবি আগেই বলেছেন, তিনি সমস্ত অত্যাচারীর মাথা কাটতেন, অর্থাৎ এই যে সমাজ থেকে যে অত্যাচার নির্যাতন যারা করতেন, তাদেরকে একেবারেই সমূলে ধ্বংস করে ফেলতেন। অহমিকার অট্টালিকা গুঁড়িয়ে দিত। তাহলে যে অহংকারের যে আকাশচুম্বী এখানে দালান কোঠা বা অহংকারের যে উচ্চতা, সেটাও তিনি গুঁড়িয়ে দিতেন। কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে, অর্থাৎ তিনি রবীন্দ্রনাথকে কবিদের একজন মহান রাজা হিসেবে এখানে তুলে ধরেছেন, এবং তিনি করজোড়ে অর্থাৎ মিনতি করে, প্রার্থনা যেভাবে করে সেভাবে দাঁড়িয়েছিলেন তোমার কাছে। কিসের জন্য?
যা পুরানো, শুষ্ক, মরা, অদরকারি। কালবৈশাখের একটি ফুঁয়ে উড়িয়ে দিতে। অর্থাৎ সমাজে যত অনিয়ম আছে, অনাচার আছে, যা সমাজের বিস্ফোরার স্বরূপ, সেসব অদরকারি জিনিসগুলোকে কাল কালবৈশাখের একটি ফু যেন সমস্ত কিছু উড়িয়ে নিয়ে যায় এবং সমাজকে একটি সুন্দর, সুস্থ পরিবেশ উপহার দেয়, এটিও কবি এখানে তুলে ধরেছেন। ধ্বংস যদি করবে তবে শোনো তুফান। এখানে কবি বাতাসকে তুফান বলে সম্বোধন করেছেন। তোমাকে যদি ধ্বংস করতেই হয় তাহলে ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের। বিভেদকারী অর্থাৎ যারা সমাজে বিভেদ সৃষ্টি করে, পার্থক্য সৃষ্টি করে। পরগাছা বলতে এই যে সমাজের যে ধনিক শ্রেণী, যারা একজনের শ্রম নিয়ে, তাদের মেধা নিয়ে প্রতারণার মাধ্যমে যারা অনেক বড় দালান কোঠা বা সম্পদশালী হয়, এদেরকে ধ্বংস করতে বলেছেন। পরের শ্রমে গড়ছে যারা মস্ত দালান, যেটা আগেই বলেছিলাম যে বিভেদকারী যে ধনী শ্রেণী যারা পরের শ্রমে মস্ত দালান কোঠা গড়ে তুলছে, তাদেরকেই তুমি ধ্বংস করো। বাড়তি তাদের বাহাদুরি গুঁড়িয়ে ফেলো। এই যে তুমি যা যা ধ্বংস করেছো তা একেবারে নিঃস্ব দরিদ্র মানুষদের সম্পদ, কিন্তু কবি বলেছেন যে এগুলো ধ্বংস না করে বাতাস, তুমি এই যে যারা সমাজে বিভেদ সৃষ্টি করে বা সমাজে বৈষম্যের সৃষ্টি করে, এই ধনিক শ্রেণীর মস্ত দালান তুমি গুঁড়িয়ে ফেলো এবং তাদের যে বাহাদুরি, অহংকার, সেগুলোকেও তুমি ধ্বংস করে ফেলো। বন্ধুরা, এই ছিল কবিতাটির বিশ্লেষণ। এবার আমরা কবিতাটির কয়েকটি মূল্যবান বৈশিষ্ট্য জেনে নেব, এটিও তোমাদের সৃজনশীলের উত্তর লিখতে সাহায্য করবে। প্রথমত, এই কবিতায় হিন্দু এবং মুসলিম ঐতিহ্য ব্যবহার করা হয়েছে। এখানে যে বায়ুদেবতা, হনুমান ইত্যাদি বৈশিষ্ট্য হিন্দু ঐতিহ্য ব্যবহার করা আছে এবং মুসলিম যিনি বাদশাহ ছিলেন, শাসক ছিলেন, রাজা সুলেমানের কথাও এখানে বর্ণিত হয়েছে। পৌরাণিক ঐতিহ্য এখানে ব্যবহার করা হয়েছে, যেটা আগেই বললাম, হিন্দু এবং মুসলিমদের যে ঐতিহ্য সেটা ব্যবহার করা হয়েছে। এখানে কবি কালিদাসের বিখ্যাত গ্রন্থ মেঘদূতের ও বর্ণনা আছে এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্যের উপস্থাপনও আমরা কবিতায় লক্ষ্য করছি। বন্ধুরা, তাহলে সবাইকেই ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে।